বাংলাদেশের নতুন সরকার ভারতকে দেমাগ দেখিয়ে যে ভুলটা করেছে, এখন তার ফল শুধু বাংলাদেশের সরকারই নয়, বাংলাদেশের সাধারণ মানুষকেও ভোগ করতে হতে পারে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে ভারতে চাল ও পেঁয়াজের রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল, এতে বাংলাদেশের নামও ছিল। আর সম্প্রতি চিনি রপ্তানির উপর ভারতের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এখন এক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ভারতের তরফ থেকে এক প্রকার বন্ধ করে দেওয়া হচ্ছে খুব সামান্য, যা বাংলাদেশে একটা বড় মাত্রায় এক্সপোর্ট করা হতো। ফলে চীনের কোলে বসে থাকা বাংলাদেশের নতুন সরকারের দেমাগ এখন কম হতে শুরু করেছে। আসলে কিছুদিন আগেই ভারতের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ ফুড প্রোডাক্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বাংলাদেশ ওই সময় ওই জিনিসটাকে হালকাভাবে নেয়, যেটা এই রিপোর্ট থেকেই আপনি পরিষ্কার দেখতে পাবেন। বাংলাদেশে বর্তমানে যে অস্থিরতা চলছে, ওখানে আলুর দাম দিনের পর দিন বেড়েই যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে আলুর ক্রাইসিস চলছে, অনেক ঘাটতি দেখা দিয়েছে আলুর। বাংলাদেশে খারাপ পরিস্থিতির কারণে মার্কেটের আপডাউনের ফলে এই সমস্যা তৈরি হয়েছে, যেটা থামার নামই নিচ্ছে না। আপনাদের বলে দিই, বাংলাদেশে অনেক আইটেম এরকম আছে যেটা পুরোপুরিভাবে ভারতের দ্বারাই রপ্তানি করা হয়। বর্তমানে বাংলাদেশে যেভাবে বাড়ছে জিনিসপত্রের দাম, তাতে এই ঘাটতি পূরণ করতে বাংলাদেশকে কয়েক বছর লেগে যেতে পারে। আর এটা বুঝতে পেরেই মোহাম্মদ ইউনূসকে ভারতের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে, ফোন করে সাহায্য চাইছে। বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ ভারত ও বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তথ্য প্রমাণ সহ তুলে ধরবো আজকের এই ভিডিওতে, যেটা প্রত্যেকটি ভারতীয় এবং বাংলাদেশের মানুষদের জানা খুবই দরকার। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের নতুন সরকার বিগত কিছুদিন ধরেই ভারতকে যেভাবে দিমাগ দেখিয়েছে, এতে একটা কথা পরিষ্কারভাবে নজরে আসছে, বাংলাদেশের নতুন সরকার পুরোপুরিভাবে চীনের সাপোর্টার হয়ে দাঁড়াচ্ছে। কেননা এর আগে শেখ হাসিনার সরকার পুরোপুরিভাবে ভারতের সাপোর্টে ছিল, এই জন্য ওই লোকেরা তার বিরোধ করছিল। আর ওনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই বাংলাদেশে যা পরিস্থিতি চলছে, এতে একদিকে পাকিস্তান মজা নিচ্ছে, আর অন্যদিকে নতুন সরকার চীনের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। চীন অনেক দিন ধরেই নিজেদের নৌঘাঁটি বাংলাদেশে বানানোর চেষ্টা চালাচ্ছে। আর বর্তমানে যা পরিস্থিতি, তাতে চীন সফলও হতে পারে। কারণ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন তিনি অনেকবার চীনকে কড়াভাবে বলে দিয়েছিলেন যে যদি তারা পার্টনারশিপ করে, তাহলে সেটা ভারতের সাথেই করবে, অন্য কোনো দেশের সাথে নয়। ফলে চীন একটুও এগোতে পারছিল না। কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যায় আর নতুন সরকার চীনের দিকে ঝুঁকতে শুরু করে, এতে এই বিষয়টা পরিষ্কার দেখা যাচ্ছে, হতে পারে আগত সময়ে চীন ও বাংলাদেশ মিলে নেভেল অ্যাক্টিভিটি শুরু করে। এর আন্দাজ ইকোনমিক টাইমের এই রিপোর্টটাকে দেখলেই আপনি বুঝতে পারবেন। একবার দেখুন, এতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের যে নতুন হোম অ্যাডভাইজার, ওনার সাথে ভারতের কয়েক দফা মতবিরোধ হয়েছে। আর এটাই নয়, ভারত একদিকে যেখানে বাংলাদেশের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, সেখানে বাংলাদেশের বিরোধী পার্টি যারা এখন নতুন সরকারের দায়িত্বে আছেন, তাদের তরফ থেকে আবারও একবার ভারত বিরোধী পরিকল্পনা শুরু হয়েছে। সম্প্রতি খবর আসছে, শেখ হাসিনা যিনি এই সময় ভারতে রয়েছেন, ওনার উপর বিএনপি পার্টির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। আর ভারতকে চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু জানা যাচ্ছে, পরিস্থিতি যতক্ষণ না শান্ত হচ্ছে, ততক্ষণ ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। এই সব কিছু থেকে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের নতুন সরকার জেনে বুঝে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে আর চীনের দিকে ঝুঁকছে। কিন্তু যখন কথা আসে ফুড সিকিউরিটির, সেক্ষেত্রে বাংলাদেশ সব থেকে বেশি ভারতের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, বাংলাদেশের আমদানি ও রপ্তানির সেক্টর অনেকাংশেই ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ ভারত বাংলাদেশের খুব বড় ট্রেডিং পার্টনার, যেখানে বাংলাদেশকে ডাল, গম, চাল, চিনি, পেঁয়াজ, আলু, মশলা, ফল, সবজি ইত্যাদি রপ্তানি করা হয়। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, একটা সময় ছিল যখন বাংলাদেশকে আলু উৎপাদনকারী দেশ হিসেবেই মানা হতো। তারা অনেক দেশে আলু রপ্তানিও করত। কিন্তু বিগত কিছু বছরে বাংলাদেশের আপডাউন তাদের অর্থ ব্যবস্থাকে অনেক বেশি লোকসান করে দিয়েছে।
যাতে বাংলাদেশের আলু উৎপাদন দিনের পর দিন কম হতে থাকে। ওইদিকে ভারতে আলুর উৎপাদন দিনের পর দিন দ্রুত হারে বাড়ছে, আর বর্তমানে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে, যার কারণে ভারতে উৎপাদিত আলু দুনিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, যেমন নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশে ভারতের দ্বারা আলু রপ্তানি করা হয়। প্রতিবেশী দেশ হওয়াতে ভারতের তরফ থেকে কম দামে এই দেশগুলোতে আলু রপ্তানি করা হয়, কারণ প্রতিবেশী দেশ হওয়াতে ট্রান্সপোর্টেশন কস্ট অনেকটাই কম হয়। এই জন্য এই দেশগুলো অনেক সস্তায় আলু পায়। শুধু এটাই নয়, ভারতে এত বেশি সংখ্যায় আলু উৎপাদন হয় যে সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান, আমেরিকার মতো উন্নত দেশগুলো ভারত থেকে আলু কেনে। আর ভারত পৃথিবীর 10% আলু একাই এক্সপোর্ট করে। মিডল ইস্ট থেকে আফ্রিকার সমস্ত দেশ ভারত থেকেই আলু কেনে। আর ভারত বেশিরভাগ দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে, যাতে ভারতকে এই দেশগুলোতে নিজেদের ফুড প্রোডাক্ট রপ্তানি করার জন্য বেশি ট্যাক্স দিতে হয় না। ভারতের তরফ থেকে যা টোটাল এক্সপোর্ট হয় তার একটা সামান্য অংশই বাংলাদেশে যায়, কিন্তু সেই সামান্যটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় মাত্রা। এতে বাংলাদেশের অনেক সাহায্য হয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে আলুর দাম এত বেশি বেড়ে গেছে যে ওখানকার সাধারণ মানুষ খুবই সমস্যার মধ্যে পড়েছে, কেননা বাংলাদেশের বাজারে আলুর দাম ডবল হয়ে গেছে। এই রিপোর্টটা একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যদিও এর আগেও বাংলাদেশে আলু এক্সপোর্টের উপর 3 বার নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল, 2014 সালে, 2017 সালে আর 2020 সালে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে রিকোয়েস্ট করার পর ভারত আলু সাপ্লাই চালু করে। এই রিপোর্টটা দেখুন। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ভারতের তরফে আলুর সাথে সাথে অন্যান্য ফুড প্রোডাক্টের রপ্তানিও অনেকটাই কমিয়ে দিয়েছে, আর এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, ইতালি আর জার্মানিতে ভারতীয় পণ্য রপ্তানি অনেকটাই বেড়েছে। বিশেষ করে ইন্ডিয়ান আলুর ডিমান্ড অনেকাংশেই বেড়েছে, কেননা ভারতীয় আলুর কোয়ালিটি ভালো এবং অন্য দেশের থেকে সস্তা হওয়ার কারণে ইউরোপীয় দেশ ভারত থেকেই আলু কিনতে পছন্দ করে। এই অবস্থার মধ্যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেভাবে খারাপ হচ্ছে, আর এতে ভারতের তরফ থেকে আলু রপ্তানি যদি পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, তাহলেও ভারতের ফুড সেফটির উপর কোনো প্রভাব পড়বে না। উল্টে বাংলাদেশকে চড়া দামে অন্য দেশ থেকে আলু কিনতে হবে, যেটা বাংলাদেশের বর্তমান অর্থনীতির পক্ষে খুবই খারাপ। আর এটা মোহাম্মদ ইউনূস দেরিতে হলেও বুঝতে পেরেছেন, তাই তো ভারতের দিকে ঝুঁকতে শুরু করেছে। দেখুন, রাস্তায় নেমে আন্দোলন করা আর দেশ চালানো এক জিনিস নয়, আর এটা বাংলাদেশের আন্দোলনকারীরাও খুব শীঘ্রই বুঝতে পারবে। কারণ বড়দের সাথে পাঙ্গা নিতে নেই, তাহলে নিজেরই ক্ষতি হয়। বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।